এই মিলনায়তনে যারা আছেন উপস্থিত সুধীবৃন্দ, সম্মানিত সবাই, যারা মুসলিম তাদের জন্য আসসালামু আলাইকুম, যারা খ্রিস্টান বা বৌদ্ধ তাদের জন্য গুড আফটারনুন, এবং যারা হিন্দু ধর্মাবলম্বী তাদেরকে জানাই নমস্কার। বেসিক্যালি সব মিলিয়ে আগুন, এটাই আর কি। আগুন এমন একটা জিনিস, সেটা সবার জন্যই সমান, প্রত্যেকের জন্য সমান। আচ্ছা, আমরা আবার ফিরে আসি। আমাদের এই ট্রেনিং সেশনটা মেইনলি 5টা পার্ট, 4টা পার্ট আমরা এখানে শেষ করব, একটা পার্ট বাইরে হবে। এই 4টা পার্টের মধ্যে প্রথম পার্টটা হচ্ছে একটু আগুন সম্পর্কে জানবো, যে আগুন কিভাবে হয়, আগুন আসলে জিনিসটা কি। আমরা বাসায় ইফতারি করব, যে ইফতারিতে কি কি থাকবে, বেগুনি থাকবে। আচ্ছা, আমরা বেগুনির কথাই আসি। বেগুনি তৈরি করতে কি কি লাগে? বেসন লাগে, বেগুন লাগে, তেল লাগে, আগুন লাগে, আর একটু যত্ন লাগে, তাই না? তারপরে বেগুন তৈরি হয়ে গেল। আগুন কিভাবে তৈরি হয় কারো জানা আছে? আগুনে কি কি থাকে, বা আগুন তৈরি করতে কি লাগে? আর তারপরে অক্সিজেন শুনে ফেলেছি, ম্যাসও শুনে ফেলেছি। আর কিছু? গ্যাস লাগে। আসলে আমরা সবাই ঠিক বলছি, কিন্তু অল্প অল্প করে, সে হাতির কানের মতো বা হাতির ইয়ের মতো আর কি। আচ্ছা, আমরা একটু দেখি যে আসলে আগুনটা কি, আগুনটা সম্পর্কে জেনে নিই, তারপরে আমরা আগাই যে আগুন হলে কি করব, বা আগুনকে নিয়ে কি কি খেলা করা যায় আর কি, আগুন নিয়ে খেলবো আর কি আমরা আজকে। একটা ফায়ার ট্রায়াঙ্গেল দেখাচ্ছি। আসলে আগুন হতে গেলে 3টা জিনিস লাগে, 3টা জিনিস হতে হবে। এই 3টা জিনিসের একটা না থাকলে আগুন হবে না। আপনি কেন, যে কোনো পৃথিবীর যে কোনো কেউ চেষ্টা করে আগুনটা আর করাতে পারবে না। একটা হচ্ছে হিট। ওই যে একটু আগে একজন ম্যাচের কথা বলছে না, ম্যাচটা আপনি একটু চাপ দেন, ওখানে হিট তৈরি হবে। সেই হিটটা না হলে আগুন হবে না। আগুন হতে গেলে কি লাগবে? অক্সিজেন। অক্সিজেন কেন? এটা একটা পার্ট। ওই যেমন ওই যে গরু মাংস রান্না করতে গেলে তেল না হলে চলবে না, বা মশলা না দিলে চলবে না, এরকম একটা মশলা। তারপরে হচ্ছে ফুয়েল, এইটা হচ্ছে ওই জ্বালানি। অর্থাৎ এই 3টা জিনিস মিলে আমার আগুন হচ্ছে। এখন এই আগুন অক্সিজেনটা পাচ্ছে কোথা থেকে, ফুয়েলটা পাচ্ছে কোথা থেকে, হিট সোর্সটা পাচ্ছে কোথা থেকে? এই 3টা জিনিস আমরা একটু জেনে নিই। প্রথমত, আপনারা কি জানেন যে আমরা অক্সিজেন কোত্থেকে নিই? সবাই জানেন, বাতাস থেকে নিচ্ছি, তাই তো? বাতাসে কতটুকু অক্সিজেন আছে? 21। ভেরি গ্রেট। আর আগুন ধরতে কতটুকু অক্সিজেন লাগে? 16%। বাতাসে যে পরিমাণে অক্সিজেন আছে তার থেকে কম লাগে আগুন ধরার জন্য। তাহলে কি আমরা ফায়ারটাকে বুঝতে পারলাম? একটা ফায়ার তৈরি করতে গেলে কি কি লাগে? আচ্ছা, আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমার হাতে একটা গ্যাস লাইট, তাই না? এখানে কয়টা জিনিস আছে এর মধ্যে আগুন ধরার জন্য? রাইট। আচ্ছা আচ্ছা, আমি অনেক সবার উত্তর পেয়েছি, সবার উত্তর। যারা 2টা বলেছে তারা ঠিক আছে। আমি বলেছি এইটার মধ্যে। আচ্ছা, এইটার মধ্যে 2টা জিনিস আছে, আমি একটু দেখাই, তাহলে খুব ইজি হবে। মনে হয় না আগুন ধরবে এখানে আমি এটা ধরালে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পার্ক। এর মধ্যে আছে ফুয়েল, আর বাতাসে আছে অক্সিজেন। আগুন ধরে গেল। বাতাস কম থাকলে মানে আগুন ধরতো আর কি। ক্লিয়ার? আগুন কি জিনিস। এখন আগুন নেভাতে গেলে আমার কি করতে হবে? এই 3টা জিনিসের একটাকে বাদ দিয়ে দিলাম, তাই না? কোনো কোনো ক্ষেত্রে আমরা অক্সিজেন বন্ধ করে দিতে পারি, কোনো কোনো ক্ষেত্রে
ফুয়েল মানে যেটা পুড়ছে সেটাকে সরাতে পারি, পারি কি না? আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা হিট সোর্সটাকে এমনভাবে ম্যানেজ করতে পারি যে আগুন ধরবেই না। আগুন ধরবে এইটাই সত্যি, আগুন ধরবেই। আগুন ধরবে না এটা কথা, আগুনকে আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না, ধরবে। কিন্তু আগুন ধরলে সেটা যেন আমার ক্ষতির কারণ না হয়। ওই যে ফায়ার ব্রিগেডের উনি একজন বলে গেলেন যে সার্ভেন্ট হিসাবে আপনি ব্যবহার করবেন। সার্ভেন্ট হিসাবে ব্যবহার করেন কি টিচার হিসাবে ব্যবহার করেন আমি জানি না, আপনাকে আগুনকে এমনভাবে ব্যবহার করতে হবে যেন আপনার ক্ষতির কারণ না হয়। যদি ক্ষতির কারণ হয় তাহলে লাগামটা যেন আপনার হাতের কাছে থাকে। ক্লিয়ার? তাহলে আমরা কি ফায়ারের বেসিক জিনিসটা বুঝতে পারলাম কি না? আমরা একটা পিকচার দেখাচ্ছি, পুরো স্লাইডগুলো সব পিকচার, কোনো কথাবার্তা লেখা নেই, আমরা সব গুগল থেকে ডাউনলোড করা, আপনারা আরও ভালো ভালো পিকচার দেখতে পারেন। আমরা এখানে একটা জিনিস দেখাচ্ছি, কম্প্যারিজন দেখাচ্ছি বা সম্পর্ক দেখাচ্ছি। আগুনের সঙ্গে অক্সিজেনের সম্পর্কটা কেমন। যেখানে অক্সিজেন বেশি সেখানে আগুন বড় হতে পারবে, তাই না? যেখানে অক্সিজেন কম আগুন ছোট হবে। আমার একবার পাকিস্তানে ভিজিট করার সুযোগ হয়েছিল আর কি, ওখানে গার্মেন্টস ফ্যাক্টরি, ওখানকার বাসা বাড়িগুলোতেও আপনার জানালার পরিমাণ খুব কম, ফ্যাক্টরিগুলোতেও কম। ফ্যাক্টরিগুলোতে জানালা কম হওয়ার কারণ হচ্ছে, কম হওয়ার কারণে ভেতরে সাফোকেশন ক্রিয়েট হয়। কিন্তু যদি আগুন ধরে, ওই আগুন বাংলাদেশের মতো এত বড় হবে না, স্পেসিফিক ওই জায়গায়, যেহেতু অক্সিজেনের পরিমাণ কম। আবার ওদের বাসা বাড়িতেও তাই, অনেক এরিয়া আছে যেখানে তাপমাত্রা উঠে যায়, আপনার লাহোরের বেশ কিছু জায়গা আছে যেখানে তাপমাত্রা আপনার 42-45 এরকম তাপমাত্রা থাকে। এখন আপনারা তো জানেন প্রত্যেকের বাড়িতেই বেশ কিছু কম্বাস্টেবল ম্যাটেরিয়াল থাকে, বিভিন্ন ধরনের বারুদ টাইপের জিনিস থাকে, যেন সেইগুলো নিজে নিজে হিট সোর্সকে নিয়ে, অক্সিজেনকে নিয়ে আগুন ধরে ক্ষতির কারণ না হয়, সেই জন্য ওই রকম ওরা ব্যবস্থা করে। বুঝতে পেরেছেন? মানে আমি মেন কথা বলতে চাচ্ছি যে অক্সিজেন বাড়লে, অক্সিজেনের পরিমাণ বেশি থাকলে সে আগুনটা অনেকক্ষণ টিকে থাকবে, কারণ আশেপাশে তো আপনার ফুয়েল আছেই। আর যদি অক্সিজেনের পরিমাণ কম থাকে তাহলে আগুনটা ছোট হবে বা বেশিক্ষণ টিকে থাকতে পারবে না মানুষের মতো। আমরা সবাই আগুন নিয়ে কথা বলি। আচ্ছা, মানুষ কয় প্রকার? মানুষ 2 প্রকার। আর কেউ? বাদ দেন, মানুষ নিয়ে আমরা আজকে পড়তেছি না, আমরা আজকে পড়ছি হচ্ছে আগুন নিয়ে, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে, একটা ছোট্ট এক্সাম্পল দিই, রোজার মাস, তারপরেও সবার সঙ্গে সব ধরনের তো সব কথা বলা যায় না। সম্পর্ক থাকলে প্রেসিডেন্টকেও শালা বলা যায় যদি উনি মহামান্য, তাই না? তো আমরা আগুনকে শালা বলার কোনো স্কোপ নেই, ওর নাক নেই, কান নেই, ওর সঙ্গে কোনো আমাদের সম্পর্ক নেই। সেই জন্য যে যে ধরনের আগুন, ঠিক তার সঙ্গে আমরা ব্যবহারটা করব ঠিক সেরকমভাবে। যেমন আজকে আমি বাইরে দাঁড়িয়েছিলাম, আমাকে তো আর ট্রেনার বোঝা যায় না, নর্মাল একজন মানুষ বোঝা যায় আর কি। তো দাঁড়িয়ে আছি, তো কিছু মানুষ তারা হয়তো অনেক শিক্ষিত অন্য দিক থেকে, কিন্তু আগুনের ব্যাপারে হয়তো নলেজ একটু কম, সেটা হতেই পারে। সেটা আমারও এক সময় ছিল, এখন পড়াশোনার কারণে বা প্র্যাকটিসের কারণে এখন একটু বেশি, হয়তো অন্য বিষয়ে আমার কম। তো ওনারা বলছিলেন যে আচ্ছা আজকে তো একটা এক্সটিংগুইশারের ট্রেনিং হবে, তো সেই এক্সটিংগুইশারের ট্রেনিংয়ে কোন ধরনের এক্সটিংগুইশার আনবে? তার একজন বলছে কেন CO2? তো পাশে আরেকজন হয়তো উনি আগুন সম্পর্কে একটু বেশি জানেন, বলছেন না এটা ABC পাউডার হলে ভালো হয় আর কি। তো আমি তখন পাশে দাঁড়িয়ে বললাম যে না ABCটাই আনবে। তো বলছে কেন ড্রাই কেমিক্যাল আনবে না? আসলে ABC ড্রাই কেমিক্যাল একই জিনিস। আর কোন আগুন, যেমন আমরা কাপড়ের আগুন বা চেয়ারে আগুন ধরে গেছে বা সোফাতে আগুন ধরে গেছে, ধরেন এই রুমে আগুন ধরে গেছে, ইলেকট্রিক্যাল তো আগেই বন্ধ হয়ে গেল, তাহলে কোন আগুন নেভানোর জন্য কোন জিনিস আমরা ব্যবহার করব বা কোন ধরনের এক্সটিংগুইশার ব্যবহার করব বা কী ধরনের প্রিকশন নেব, এটা আমাদের জানা উচিত। কারণ বাসা বাড়িতে আগুন ধরতেই পারে, রাইট? তাহলে আমরা আগুনের ক্লাসিফিকেশনটা আমরা একটু গুরুত্বপূর্ণভাবে একটু দেখে নিই আর কি।
প্রথমত ক্লাস আমরা এবিসি এক্সটিংগুইশারের নাম জানি না, ওখান থেকে এ নিলাম, মনে রাখবেন এটা হচ্ছে সলিড কম্বাস্টেবল। সলিড কম্বাস্টেবল বলতে কি বোঝায়? কাপড়, কাঠ, সামনে আপনি আশেপাশে যা কিছু দেখছেন ইলেকট্রিক্যাল সামগ্রী বাদে সব সলিড কম্বাস্টেবল। ক্লিয়ার? মেটাল না, মেটাল ডিফারেন্ট জিনিস। কাপড়, উড, তারপরে সোফা টোফা এগুলো যা আছে এগুলো সবই সলিড কম্বাস্টেবল। এইটাকে আমরা বলছি ক্লাস এ টাইপের। আচ্ছা, দ্বিতীয়টাতে আসি, বি কাকে বলছি? ফ্লেমেবল লিকুইড। আমরা গাড়িতে অকটেল নিই, পেট্রোল নিই, বিউটেন নিই, একটু আগে বিউটেনের কথা বলে গেল আর কি, একই জিনিস, সবই জৈব যৌগ। এগুলো হচ্ছে ক্লাস বি। এরপরে ফ্লেমেবল গ্যাসেস, আমরা সিএনজি গ্যাস ব্যবহার করি, যে কোনো ধরনের ফ্লেমেবল গ্যাস, সেটা হচ্ছে ক্লাস সি বা সি ফায়ার, সেটাকে সি বলছি। ডি আমরা কাকে বলছি? কম্বাস্টেবল মেটাল, যে কোনো মেটাল কম্বাস্টেবল, তবে তার জন্য প্রয়োজন মানে অনুপাতে হিট দরকার বা দরকার আর কি। তাহলে মেটাল ফায়ারকে আমরা বলছি ডি ফায়ার। ডি মানে মেটাল হচ্ছে ডি ফায়ারের মধ্যে পড়ে যাচ্ছে। ইলেকট্রিক্যালকে ই ফায়ার বলছি আর কি। ধরেন শর্ট সার্কিট হলো, যে কোনো ধরনের শর্ট সার্কিট, ডিবি বোর্ড বা ইলেকট্রিক্যাল সামগ্রী যেগুলো আছে। ইভেন আপনি একটা জিনিস, সব কিছু বাদ দেন, আপনার ফোন পানিতে পড়ে গেলে কি করেন? আমার একবার পড়ে গেছিলো বাথরুমের মধ্যে, ছোট্ট ফোন। আপনারা কি করেন? আমি কি করলাম, সঙ্গে সঙ্গে ফোনটা অফ করে 2-3 দিন রেখে বন্ধ করে রাখলাম। পানি বন্ধ হয়ে গেল, মানে পানিটা শুকিয়ে গেল, তারপর আবার অন করলাম, আবার ঠিক। তো ইলেকট্রিক্যাল ফায়ারের মধ্যে যদি পানি দেন, ও কি আপনাকে ধরে মানে রাখবে সামনে? আচ্ছা, এর পরেরটা হচ্ছে কুকিং। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা অনেকেই, ছেলে মেয়ে সবাই বাসা বাড়িতে রান্না করতে পছন্দ করি। কুকিং অয়েল বা ফ্যাট বা যে ধরনের আমরা ম্যাটেরিয়াল ব্যবহার করি, ওখানে যদি ফায়ার হয় সেটা হচ্ছে ক্লাস এফ ফায়ার। আপনারা শুধু মনে রাখেন ABCDEF, তার ভিতরে নর্মালি আমরা কাপড়, কাগজ টাগজ যা দেখি এগুলো হচ্ছে এ। তারপরে বির কথা ভুলে যান, নর্মালি বি লাগে না। আপনারা সি ফায়ারের কথা মনে রাখেন, কারণ বাসা বাড়িতে আপনাদের হচ্ছে ফ্লেমেবল গ্যাস আছে সিএনজি। সির কথা মনে রাখেন। ডি দরকার নেই, ঠিক আছে? মেটাল ফায়ার আপনার দরকার নেই, এটা হবেও না সচরাচর। যেইটা হবে না সেটা নিয়ে সময় নষ্ট করে লাভ নেই, পরেরটা আগায়। ইলেকট্রিক্যাল ফায়ার প্রায় হয়, সব বাড়িতেই হয়, ঠিক আছে? মনে রাখেন ABE আর কুকিং এফ, এটা মনে রাখেন। এইটার জন্য কিভাবে আগুন নিভাতে হবে সেটা আমরা একটু পরে বলবো, ঠিক আছে? তাহলে আমরা ফায়ার ক্লাসিফিকেশন শিখলাম। মানুষ কয় প্রকার? 2 প্রকার, তাই না? যাই হোক, ফায়ার কয় প্রকার? 6 প্রকার। বাচ্চা, আমি যখন জন্মগ্রহণ করি ছোট্ট ছিলাম, আস্তে 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 বড় হয়েছি, একসময় মারা যাব। হয়তো আমাদের এখানে অনেকেই আছে যারা ওই লাইফের শেষ স্টেজের দিকে আমরা আসি। দুঃখের বিষয়, কিন্তু এটাই নিয়ম। আগুনের ক্ষেত্রেও তাই, শুরু হয়, আস্তে আস্তে বড় হয়, তারপরে শেষ হয়ে যায়। এইটার একটা ভিডিও আমরা দেখব। তো এইটাকে বোঝানো হয়েছে লাইফ সাইকেল অফ ফায়ার। যদি আপনার আগুন যখন শুরু হয় তখন যদি ফুয়েল কম থাকে তাহলে এই লাইফ সাইকেলটা খুব ছোট হয়, বা আপনি কোনোভাবে যদি অক্সিজেন বন্ধ করে দিতে পারেন, বা আগুন ধরার জন্য যে 3টা ম্যাটেরিয়াল দরকার সেটাকে একটাও যদি বন্ধ করতে পারেন তাহলে আগুনের লাইফ সাইকেলটা খুব ছোট হবে। আগুন ধাপ করে নিভে যাবে না, সময় নিবে, লাইফ সাইকেলটা ছোট হবে। আমরা ওই যে ফায়ারকে, আগুনকে কিভাবে নেভাবো এইটার 3টা মেথড দেখব আর কি, খুব সংক্ষেপে দেখব। প্রথম এটা স্টারভেশন, খেতে দেব না আগুনকে। কি খেতে না দেয়া মানে ফুয়েল যেটা আছে সেটাকে সরিয়ে ফেলা। সাপোজ আমার আগুন ধরেছে এইখানে, এখন আমি যদি চেয়ার টেয়ারগুলো ওই পাশে সরাতে পারি, যদি সেই সুযোগ থাকে, তাহলে কি আগুন কি আর বাড়বে? বাড়বে না। স্মদারিং এর মানে কি? অক্সিজেন কমানো, জিনিসটাকে ঢেকে দেয়া। অনেক সময় হয় না যে কোনো কাপড়ে আগুন ধরছে, সেইটাকে আমরা এর উপরে ফেলে এরকম এরকম করি। মানে কি? মানে যখন আপনি পা চাপা দিচ্ছেন তখন সেখানে অক্সিজেন কন্ট্যাক্ট করতে পারছে না, তাই কি না? এইটাই মেইন রিজন। কিন্তু আমরা করি সবাই, বাট হয়তো বা বুঝি না যে আমরা এই প্রসেসটা ব্যবহার করছি।
এরপরেটা হচ্ছে কুলিং, যেটা ফায়ার সিভিল ডিফেন্সের লোকজন করে থাকে। উনি একটা কথা আপনাদেরকে বলেছে, সেটা হচ্ছে যে ধরেন এখানে আগুন লেগেছে, ওনারা এখানে চেষ্টা করে এবং চারিপাশে ওনারা আগুন মানে চারিপাশে পানি দিয়ে ভেজানোর চেষ্টা করে, এই কারণেই যেন ওই পাশের ফুয়েলগুলো এক্স্যাক্টলি আগুন যেন ওইগুলোকে হিটেড না করতে পারে, আর হিট না হলে তো সেখানে আর আগুন ধরবে না। আমরা ক্লিয়ার এইগুলো নিয়ে? আচ্ছা, রিজন অ্যান্ড সোর্স অফ ফায়ার। বাংলাদেশে যাই হোক ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট, তাই না? যাই হোক ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট। আমি একটা ছোট্ট আগুনের কথা বলি। আসলে একটা বিল্ডিংয়ের 8-9 হাজার স্কোয়ার ফিট একটা বিল্ডিং, মনে করেন যে এই স্টেজটা একটা বিল্ডিং, ঠিক আছে? তো এইখানে একটা লিফট আছে, এই জায়গায় একটা লিফট করো, লিফটের এই পাশে একটা এক্সিট, আর একটা বিল্ডিংয়ের ওই কর্নারে একটা এক্সিট। এক্সিট নিয়ে সমস্যা নেই, এক্সিট যেখানে থাকার দরকার সেখানে ঠিকই ছিল আর কি। লিফট করে লিফট লাগানো নেই, 4 তলায় আগুন ধরেছে। 4 তলায় ছিল অ্যাক্রেলিক ইয়ার্ন। অ্যাক্রেলিক ইয়ার্ন একটু অন্য ভাষায় বলি, সিনথেটিক কাপড় তৈরি করার জন্য যে সুতাগুলো তৈরি করা হয়। আপনারা কেউ কি সিনথেটিক পোশাক পরে এসছেন এখানে? খুব সাবধান। আচ্ছা, তো সেই সিনথেটিক ওই স্টোর রুমে আগুন ধরেছে, তারপরে সেই আগুনটার 4 তলায় ধরছে, 4 তলা থেকে 9 তলা পর্যন্ত প্রত্যেকটা ফ্লোরে ছড়িয়ে গেছে। যেহেতু একটা ওপেনিং আছে, আগুন তো সুযোগ পেলেই, আমরাও তো লাইনে ফাঁকা পেলেই ঢুকে যাই না টিকিট কাটার জন্য বা বিভিন্ন কারণে, ওই রকম আগুন সুযোগ পেয়েছে, প্রত্যেকটা ফ্লোরে ঢুকে গেছে। এখন যেই ফ্লোরে আগুন ধরেছে সেই ফ্লোরে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নেই, কিন্তু পেপারে আসলে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের কারণে হচ্ছে যে আগুনটা ধরেছে আর কি। আমরা অনেক তথ্যই জানি ফেসবুক বা মানুষের কথাবার্তা, আসলে তথ্যগুলো ভুল। এইটাই আমাদের মেইন সমস্যা। আমরা যতটুকু শিখছি সেইটা যদি প্রপার শিখি তাহলে অন্য মানুষের হেল্পের দরকার কম হবে। আমি অন্তত বিশ্বাস করি আজকে সবাই অ্যাওয়ারনেসের মধ্যে প্রথম যে জিনিসটা শিখেছেন সেটা হচ্ছে যে ফায়ার সিভিল ডিফেন্সের নাম্বারটা আপনাদের জানা উচিত, তাই না? এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং জানা উচিত। এবং এই ব্যাপারে আচ্ছা, আমরা একটা জিনিস বলি, ধরেন এখানে নিশ্চয়ই শিক্ষক আছেন, ধরেন শিক্ষক আমাদের লয়ের ক্লাস নেই, বা ধরেন আমাদের কেমিস্ট্রি পড়াই বা সায়েন্সের কোনো একটা জিনিস পড়াই, ক্লাসের 20 জন বুঝলো বাকি, বা 10 জন বুঝলো 50 জনের মধ্যে, বাকি 40 জন বুঝলো না, ওই টিচার কি সফল? অন্যভাবে বলেন, একদম ফ্র্যাঙ্কলি বলেন, সফল না। আমরা অনেক সময় ডক্টরেট পার্সন যারা থাকেন তাদের কথা বুঝতে পারি না, মাথার উপর দিয়ে যায়। আসলে ওনার লেভেলে তো আমরা না, তাই কি না? এইটা তাহলে আমরা যে ফায়ার সিভিল ডিফেন্সের নাম্বারগুলো জানি না, এইটা শুধু আমাদের ব্যর্থতা না, এইটা কর্তৃপক্ষের একটা ব্যর্থতা। বুঝতে পেরেছেন? আপনারা ইংলিশ মুভি দেখেন সবাই, আমি শিওর আপনারা সবাই ইংলিশ মুভি দেখেন। ইংলিশ মুভিতে বা অন্য মুভিতে কখনো দেখেন কলাপসেবল গেট? ফায়ার একটা সংস্কৃতি, বুঝতে পেরেছেন? ফায়ার সেফটি একটা সংস্কৃতি। ওখানে দেখবেন স্প্রিংলার দেখবেন, ফায়ার ডিটেক্টর দেখবেন। আমি প্রথম ফায়ার ডিটেক্টর দেখেছি 2010 সালের দিকে, যখন বাইরে একটা কান্ট্রিতে চাকরি করতে চাই এয়ারপোর্টে আর কি, বুঝিনি কী জিনিস আর কি, মনে করছিলাম হয়তো কিছু একটা লাগায় রাখছে। তারপরে 13 সালে যখন ফায়ার নিয়ে কাজ করতে আসলাম তখন বুঝলাম ওটা একটা ফায়ার ডিটেক্টর। তো আমরা মুভিতেও যদি দেখতাম, কোনো দিন কোনো কথা শুনি না, কোনো টক শো হয় না, এখন হয়। আরে বাবা, আগুন ধরলে তো আগুন নিয়ে কথা হবে। ওই যে কথা আছে না যে কেউ ঠেকে শেখে, কেউ দেখে শেখে। আমরা মুভিতে দেখে শিখতে পারিনি, আমরা এখন ঠেকে শিখতেছি। আপনাদেরকে আরও একটা তথ্য দিই, সেটা হচ্ছে আমাদের দেশে ফায়ারের কারণে যে ডেথ রেট, সেইটা ইউএসএর থেকে 10 টাইমস কম। কেউ জানেন এটা? আমরা অনেকে বিরক্ত হচ্ছেন আমার কথায়। আমরা খারাপ পজিশনে নেই, আমরা ভালো পজিশনে আছি। আমাদের দেশে এই ফায়ারটুকু হতেই পারে। এখন খতিয়ে দেখতে হবে কারণটা ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট নাকি স্যাবোটেজ, নাকি কেউ ইচ্ছা করে লাগাচ্ছে কিনা। বাংলাদেশে অনেক ফ্যাক্টরি মালিক তার ফ্যাক্টরি জ্বালায় দেয়, এটা আমি জানি, কারণ আমি এই সেক্টরে একটা কাজ করি। এটা পৃথিবীতে অনেকেই করে এবং এই জিনিসটা আসছে জার্মান থেকে।
জার্মানিতে 1945 সালে চার্লি চ্যাপলিনের মুভি দেখলে বুঝতে পারবেন যে এটা একটা ক্রাইম। ইউএসএতে এই ক্রাইমটা ধরার জন্য সবচেয়ে বেশি মানে ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বেশি স্যালারি দেওয়া হয়। যে আপনি আপনার বাসায় যে ফায়ারটা হলো, ওদের তো প্রায় ফায়ার হয়, কারণ ওদের বাসায় প্রচুর পরিমাণে কম্বাস্টেবল ম্যাটেরিয়াল থাকে, বিশেষ করে কার্পেট থাকে, বিভিন্ন ধরনের কম্বাস্টেবল ম্যাটেরিয়াল থাকে। তো এইটা ধরার জন্য যে ধরতে পারে তাকে বেশি স্যালারি দেওয়া হয়, বা ওই ধরনের যারা চাকরি করে। আচ্ছা, আমরা মেইন আলোচনায় ফিরে আসি। তাহলে আমরা দেখলাম যে ফায়ারের সোর্স বা রিজন মোটামুটি দুটো কারণ এখানে দেখাচ্ছে। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট, আর একটা হচ্ছে হট ওয়ার্ক। নর্মালি রান্না করতে গেলে হট ওয়ার্ক হয়, ইন্ডাস্ট্রিতে হট ওয়ার্ক হয়, তারপরে অফিস আদালতেও হট ওয়ার্ক হয়, কফির মেশিন থাকে, তাই না? তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মেশিন থাকে, ওভেন থাকে, সেখান থেকে হট আবহাওয়াটা তৈরি হতে পারে। আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল দেখি, বুঝতে পারবো যে রিজন এবং সোর্স অফ ফায়ারটা। প্রথমত আসি যে হিট প্রডিউসিং ইকুইপমেন্ট, কোন ইকুইপমেন্ট বা মেশিন থেকে বা কোন ধরনের জিনিস থেকে হিট তৈরি হয়, সেইটা একটা ফায়ারের কারণ, তাই না? সেটা একটা হিট সোর্স। তারপরে যেমন জেনারেটর যখন চলে, ওই রুমের মধ্যে অনেক তাপমাত্রা থাকে, 45, ভালো ভেন্টিলেশন না থাকলে 48 বা 50-এর কাছাকাছি চলে যায়। আমরা কি কখনো কেউ জেনারেটর রুমে গেছি? হ্যাঁ, অনেকেই গেছে আর কি। আচ্ছা, এরপরে বয়লার তো এমনিও কাজই তো পানি গরম করা, এটা একটা বড় কারণ, এটা একটা হিট সোর্স। এরপরে আসে কম্প্রেসরও সেম হিট তৈরি করে, হিট প্রডিউস করে আর কি। এরপরে ড্রায়ারের মাথার উপর তো আগুন জ্বলে দাউ দাউ করে। আপনারা কেউ ড্রায়ার দেখেছেন? যারা ফ্যাক্টরিতে আসেন বা ফ্যাক্টরি রিলেটেড কোনো কাজ করেছেন তারা জানেন, দাউ দাউ করে আগুন জ্বলে, মনে হয় যে উপরে কাপড়গুলো শুকাচ্ছে আর কি, এরকম। এরপরে আসি স্টোরেজ, ফুয়েল সোর্স। কি আসছে? কেমিক্যাল স্টোরেজ। কেমিক্যাল ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আমাদের সবার জানার দরকার নেই, আমরা জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি এইটা নিয়ে। ফ্লেমেবল লিকুইড একটা মজার বিষয় না বললেই নয়, এই বিষয়ে বোধহয় আমার আরেকজন ট্রেনার আছেন আমাদের সঙ্গে, উনি খুব বিখ্যাত একজন মানুষ, উনিও ডিটেল বলবেন। আমি একটা ছোট্ট জিনিস বলি, আমরা যে কাজটা করি, আমার কি সময় আছে? তো সিএনজি সিলিন্ডার, ওই যে ফায়ার সিভিল ডিফেন্স উনি বলছেন যে সিএনজি সিলিন্ডার নিয়ে কোনো সমস্যা নেই, আসলেই সমস্যা নেই। সিএনজি ইজ দ্য সেফেস্ট গ্যাস ইন দ্য ওয়ার্ল্ড, সিএনজি, এলপিজি, ঠিক আছে? তাহলে কেন এগুলো ভয়ের কারণ হচ্ছে? আচ্ছা, আপনি দেখেন, আপনার আইফোনটা যদি আপনার কাছে না থেকে আপনার 1 বছরের শিশুর হাতে থাকে, বাচ্চার হাতে থাকে, তাহলে কি অবস্থা হবে? সেফ না। তার মানে জিনিসটা সেফ জায়গায় নেই। তো আমাদের এই সিএনজি সিলিন্ডার বা গ্যাস সিলিন্ডার বা যে কোনো ধরনের গ্যাস সিলিন্ডার আমরা যদি সঠিকভাবে না রাখি বা সঠিক জানেওয়ালা মানুষের হাতে না থাকে, বা এমন মানুষ ব্যবহার করছে যে ওটা কীভাবে ব্যবহার করতে হয় জানে না, তাহলে কি আগুন না ধরে কি অন্য কিছু ধরবে? সে কি আমাকে ভালোবাসা জানাবে? ওর তো আর কোনো নাক মুখ নেই। তা আমরা কি করি? আমরা ক্লোজ একটা জায়গায় রাখি। যদি কোনো কারণে গ্যাস লিক হয়, তাহলে সেই গ্যাসটা কোথায় থাকছে? ঘরের মধ্যেই থাকছে। তারপরে যদি একটা স্পার্ক হয়, বুম, তাই না? এটা একটা ব্যাপার আর কি। সো স্টোরেজ একটা বড় সোর্স অফ ফায়ার। কম্বাস্টেবল ম্যাটেরিয়াল, ওই যে কাপড় চোপড়, বিভিন্ন ধরনের কম্বাস্টেবল, যে কোনো কিছু কম্বাস্টেবল ম্যাটেরিয়াল হতে পারে। এরপরে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস, আমরা যেটা বলি, বাসা বাড়িতে আমাদের ওভেন আছে, ইলেকট্রিক আয়রন আছে, ইলেকট্রিক আয়রন থেকে প্রচুর ফায়ার হয়। আমি কুয়েট থেকে পড়াশোনা করেছি, পাশ করেছি 2008 সালে, বেসিক্যালি গ্রেডিং সিস্টেমের ফার্স্ট ব্যাচ। তো আমার ওই টাইমে একটা শার্ট ছিল, খুব পছন্দের একটা শার্ট, পার্পেল কালারের। ওই শার্টের একটা বিশেষত্ব ছিল যে পুরোটা বোতাম সিস্টেম ছিল আর কি। গরম লাগতো, তখন আমি আমার নিজের মন মতো এই শার্টটা বানিয়েছিলাম আর কি। তো ওই শার্টটা পাশে এক লন্ড্রিতে পরিষ্কার করতে দেয়া, আয়রন করতে দেয়া আর কি। তো 3-4 দিন পরে শুনি যে ওই দোকানে আগুন ধরে গেছে, আমার শার্টটাও হারাই গেছে। দীর্ঘজীবী হোক শার্টটা, বা জান্নাতবাসী হোক। আচ্ছা, তো ওই আমি এই জন্যে বললাম যে ইলেকট্রিক আয়রন বা কাটার এইগুলোতে অনেক বাড়িতেই হয়, হয়তো ফায়ারগুলো ছোট হয়, বাড়তে দেয়া হয় না, কিন্তু হয়। যদি আপনি খেয়াল না করেন, এইটা বড় একটা ক্ষতির কারণ হতে পারে।
সিগারেট খাই যেখানে সেখানে ফেলি, সিগারেট খাওয়া খারাপ না। যদি খারাপ হতো তাহলে পৃথিবীতে সিগারেট প্রোডাকশন বন্ধ করে দিত। আমি কি সত্যি কথা বলছি? অ্যালকোহল ইনজুরিয়াস। সিগারেটের বিরুদ্ধে যত কথাবার্তা মুভিতে বলা হয়, অ্যালকোহলের বিরুদ্ধে কিন্তু বলা হয় না, কারণ অ্যালকোহলের টাকা বেশি। আচ্ছা, স্মোকিং ভালো জিনিস বা খারাপ জিনিস যাই হোক, কিন্তু স্মোক করে যখন আপনি ফেলবেন, আগুনটাকে সামলান। আগুনের কারণে অনেক কিছু পুড়ে গেছে। এরপরে আসে নেকেড ল্যাম্প। নেকেড ল্যাম্প আমরা কাকে বলছি? আমরা বাসায় আগে ফ্লোরোসেন্ট রড লাইট লাগাতাম না? আমরা একটু লোকাল ল্যাঙ্গুয়েজে আসি। রড লাইট লাগাতাম না, তারপরে হলুদ রঙের বাল্ব লাগাতাম। আচ্ছা, এইটা যদি ব্লাস্ট হয় এবং যদি কোনো কাপড়ের উপরে পড়ে, তাহলে কি হবে? স্পার্ক তো, তাই না? পাতলা কাগজ টাগজের উপরে পড়লে এটা কিন্তু আগুন ধরে। ফায়ার সিভিল ডিফেন্স বা বন্ড লাইসেন্স যারা দেয়, তারা তো এই নেকেড লাইট সহ্যই করতে পারে না। আপনার যদি কোনো একটা বন্ড লাইসেন্সের দরকার হয়, সেই স্টোর রুমে যদি আপনার এরকম নেকেড লাইট থাকে, ওরা জীবনেও দেবে না আপনাকে লাইসেন্স। ইভেন ইলেকট্রিক্যাল কানেকশন থাকলেও দিবে না। যদিও এইটা নিয়মের বাইরে, ইলেকট্রিক্যাল কানেকশন থাকবেই, এটা স্বাভাবিক ব্যাপার। লাইট থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। নেকেড লাইট খুব ক্ষতির কারণ। আমরা চেষ্টা করব নেকেড লাইট না ব্যবহার করে কাভার্ড লাইট, তাই না? আপনার বাসা ছাদের পাশে মনে করেন যে আপনি একটা নেট দিয়ে দিয়েছেন, হাই রাইজ বিল্ডিং নেট, আপনি পড়ে গেলে কি নেটের উপরে পড়বেন না? নিচেই তো পড়বেন না। সেরকম লাইটটা ব্লাস্ট হলে ওই কাভারের মধ্যেই থাকবে। নেকেড লাইট ব্যবহার করা যাবে না, নেকেড ওয়ারিং ব্যবহার করা যাবে না, অর্থাৎ ওয়ারিংটা একটা পাইপের মধ্যে দিয়ে যাওয়া দরকার। এরপরে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট, আপনারা জানেন যে এটা একটা আগুন ধরার একটা কারণ। ফল্ট ইলেকট্রিক লেআউট কীরকম? ব্যাপারটা হচ্ছে যে আপনারা সবাই জানেন, আমি একটু বলি। ধরেন যে আপনার একটা 2.5 RM বা একটা কেবল ব্যবহার করছেন, সেই কেবল দিয়ে হয়তো 4টা লাইট জ্বালানো, তাই আপনি জ্বালাচ্ছেন 25টা লাইট। এই যেমন ধরেন সিরিজে লাইট জ্বলছে, এখানে যদি ওয়্যারটা প্রপার সাইজের না হয়, ও আস্তে আস্তে হিট হবে। আর ওয়্যার তো একটা কম্বাস্টিবল ম্যাটেরিয়াল, ও আস্তে আস্তে আগুন ধরাবে, সিম্পল। এরপরে আসি স্যাবোটেজ বা আর্সন। এগুলা ইচ্ছা করে হয়, এটা প্রতিনিয়ত হয় এবং এইটাই বেশি হয়। তারপরে অ্যাব্রেশন বা এক্সেস হিট। অনেক জায়গায় এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, ওরা খুব ভালো বলতে পারবে। মানে কোনো যখন ঘর্ষণ হয়, ক্ষয় হয়, সেখানে হিট তৈরি হয়। কম্বাস্টেবল ম্যাটেরিয়াল পাইলে ও আগুন ধরাই দেবে, ঠিক আছে? আর এক্সেস হিট তো বললাম, এক্সেস হিট ওইটার কারণেই হয়। যেমন টায়ার কোম্পানিগুলোতে হয়, বিভিন্ন জায়গাতে জুতার যেসব ফ্যাক্টরিগুলোতে, সেখানে এই সমস্যাটা অনেক থাকে আর কি। আচ্ছা, আমরা একটু নেক্সট স্লাইডে যাই। তাহলে আমরা কজেস অফ ফায়ার দেখব কোথায়? ওয়ার্ক প্লেসে। খুব শর্টলি কী কারণে হয়? একটা হচ্ছে নেগলিজেন্স, দূর যা আছে, কমপ্লায়েন্স মানলাম না, কোনো কিচ্ছু মানলাম না, ইলেকট্রিক্যাল বা আসলে যেটা যেভাবে থাকা উচিত সেটা আমরা মানলাম না। এরপরে ইনঅ্যাডিকুয়েট ট্রেনিং টু স্টাফ। কেন এটা সেকেন্ড দেওয়া হয়েছে? আচ্ছা, আপনাকে একটা ট্রেনিংয়ের ব্যাপারে একটা কথা বলে দিই। 2017 সালে এনএফপি এর নাম আপনারা হয়তো অনেকেই জানেন, তাই না? ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন। ওইখানকার একজন লোক আমাদের মধ্যে আছে আজকে, আমরা পরে দেখাবো তাকে। তো এই ন্যাশনাল এনএফপি এর লোকজন 2017 সালে যখন বাংলাদেশের ফ্যাক্টরি ভিজিট করতে আসলো, তারা একটা রিপোর্টে, মানে আমাদের দেশের উপরে তারা একটা রিপোর্ট করে 17টা পয়েন্ট দিছে, যার মধ্যে 11টা পয়েন্ট ছিল ট্রেনিং আর তাদের বুক কেনা নিয়ে। তখন আমরা অনেকেই মনে করতাম সে মনে হয় মার্কেটিং করে গেল, তাদের বই বিক্রি করবে, বইগুলোর অনেক দাম, অনেক দাম। আমার কাছে কিছু অরিজিনাল বই আছে, অনেক কষ্ট করে টাকা জমিয়ে কেনা আর কি। ট্রেনিং সেল করে তারা। মনে করতাম যে আসলে এটা দরকার নেই, আমরা বই পড়লেই বুঝবো। আসলে ট্রেনিংটাই মেইন ব্যাপার। আপনার মধ্যে বলে না অন্তর্নিহিত শক্তি, আপনার মধ্যে যদি 80% থাকে, বাকি 20% অনেক সময় দরকার নাও হতে পারে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দরকার হয় না। আপনার মধ্যে যদি জানেন যে এই নলেজটুকু থাকে যে কোথায় কি দরকার, কোথায় কোনটা দরকার, সেটা যদি আপনি রাখেন, দেখবেন যে সমস্যা হয় না। যে মানুষ নিয়ম মেনে চলে তার কতটুকু সমস্যা হয়? সমস্যা হয় না, সিম্পল, সব ক্ষেত্রেই সিম্পল, মানুষের লাইফের মতো। এরপরে ফল্ট ইলেকট্রিক্যাল সিস্টেম, আমরা আগেও আলোচনা করছি। ফ্লেমেবল ম্যাটেরিয়ালস, অনেক ফ্যাক্টরিতে, অনেক অফিসে বিভিন্ন ধরনের ফ্লেমেবল ম্যাটেরিয়াল থাকে, বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, কালি থাকে।
আমরা হয়তো বা মনে করি যে কালি দিয়ে আগুন ধরতে পারে, একটু দেখতে হবে কম্পোজিশনটা কীরকম। অ্যালকোহল থাকে, অনেকে মদ খায়, রাখে অ্যালকোহল রেখে দেয় বড় বড় স্যাররা, সেখান থেকেও ধরতে পারে, ধরে অনেক জায়গায়, হয়তো আমরা জানি না। এরপরে আসেন আমরা তাহলে আমাদের কর্মস্থলে কিভাবে আগুন ধরতে পারে বা কেন আগুন ধরতে পারে, কিছুটা কারণ জানলাম। এটাই শেষ না, আরও অনেক কারণ আছে, আমরা পরে আরও ডিটেল জেনে নেব। আমরা ইনিশিয়ালি কথা বলছি। তার পরেরটা হচ্ছে বাসায় কিভাবে আগুন ধরে। বাসায় একটা অডিট বা সার্ভে করে দেখা গেছে যে 40% আগুন ধরে কুকিং থেকে। এরপরে আরও বিভিন্ন কারণ আছে, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট, স্মোকিং, কারণগুলো জেনে রাখি। তবে সবচেয়ে বড় ব্যাপার, আমরা রান্নার ক্ষেত্রে খুব সচেতন হব। ক্লিয়ার? রান্নার ক্ষেত্রে খুবই সচেতন হব, গ্যাসের লাইন বা গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে সচেতন হব। বাড়িতে আগুন ধরলে কি অবস্থা হয়, একটা ছোট্ট এবং কত ফাস্ট ছড়ায় একটা ভিডিও দেখেন। সময়টা খেয়াল করবেন, সময়ের সঙ্গে আগুনটা। একটা প্লাস্টিক গাছ থেকে আগুন ধরলো, তারপরে দেখেন কি হয়। কি ব্যাপার, আগুন নিভে গেল, এখনো ফায়ার ব্রিগেড আসলো না, আজকে তো রাস্তা ফাঁকা। ব্যাপারটা হচ্ছে কত ফাস্ট ছড়াই, 47 সেকেন্ডে কি অবস্থা হয়। তার মানে আপনি আসলে ট্রেনিংটা বা অ্যাওয়ারনেসটা এই কারণেই দরকার, আপনাকে খুব দ্রুত ডিসিশন নিতে হবে। আমার বয়সটাকে বলা ঠিক হবে না, বলি বয়সটা প্রায় 40-এর কাছাকাছি। হ্যাঁ, তো থ্যাংক ইউ। তো এই কারণে 40-এর কথাটা বলছি যে যখন ইয়াং ছিলাম, যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম, বিশ্বাস করেন খুব বিরক্ত লাগতো। সিভিল ইঞ্জিনিয়ারিং খুব কঠিন একটা সাবজেক্ট। পরীক্ষার আগে বা পরীক্ষার হলে যে বিশেষ করে 3 ঘন্টার মধ্যে আমাদের 150 মার্কের আনসার করতে হতো, খুব কষ্টকর বিষয়, অনেক বড় বড় অঙ্ক। তো মাঝে মধ্যে এমন হতো যে অল্প সময় আছে, এর মধ্যে এত আনসার কিভাবে করব। তখন টার্গেট থাকতো যে সব আনসার দিব, বাট এখন মনে হয় না, এটা লিমিট, ওইটা লিমিট। সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই একটা জানি যে রাশিয়াতে জমি দখলের একটা গল্প আছে, যে একটা লোক যাচ্ছে দৌড়াচ্ছে, মানে সে একদিনে ফিরে আসতে পারলে তার জমি হবে। আমার অত জমির দরকার নেই, আমার গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং এক্স্যাক্ট অথবা কাছাকাছি সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের বিষয়টা কেন বললাম, একটু পরে কাজে লাগবে আর কি। আচ্ছা, এই যে পার্ট 1 পড়লাম, ফায়ার কেমিস্ট্রি বা ফায়ারের ক্লাসিফিকেশন, আপনাদের কোনো প্রশ্ন আছে? কারো কোনো কিছু জানার? তার মানে পড়াশোনাটা ভালো হয়নি।